যারা মিডিয়াতে কথা বলি এবং আমাদের সক্রিয়ভাবে রাজনীতি করি, সেই যে নারীরা তাদের উপর দিয়ে আসলে যেই ধরনের বুলিং এবং নানান হ্যারাসমেন্টের শিকার হতে হয়, সাইবার বুলিং থেকে শুরু করে যেই হ্যারাসমেন্টগুলোর মধ্যে দিয়ে যেতে হয়, এটা একটা বড় কারণ। নারীদের ক্রমান্বয়ে তো আসার কথা ছিল, ক্রমান্বয়ে এই সংখ্যাটা বৃদ্ধি হওয়ার কথা ছিল। তো তারা আসলে কাদের দেখে আসবে? ধরেন যদি একজন মনিরা শারমিনকে দেখে কেউ রাজনীতি করতে আসতে চান, কিন্তু মনিরা শারমিন যে সাইবার বুলিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এই বিষয়টাও তো কিন্তু মানুষ দেখছে। সুতরাং সেখানে আসলে আমি হয়তো মানসিকভাবে অনেক শক্ত, আমার দল হয়তো আমাকে সেই ধরনের একটা সাপোর্ট দেয়, সেই জায়গা থেকে অন্যান্য নারীদের কিন্তু আসলে এটা একটা ভালনারেবল পজিশন। তারা মনে করে যে আমি যদি ওই জায়গাতে যাই তাহলে আমারও এই সেম দলের ভিতরে আপনি এনসিপি করছেন, দলের ভিতরে যেহেতু আপনাদেরও অনেক দিন হয়ে গেল রাজনীতিতে, দলের ভিতরে পুরুষ সহকর্মী বা রাজনীতি যারা করেন তাদের কাছ থেকে আপনারা কেমন সহযোগিতা পান? যেমন প্রত্যাশা থাকে সেই অনুযায়ী পান কিনা? দেখেন, এটা যেহেতু আপনার দলের কথাই আমি জানতে চাই। এনসিপির ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন। মানে এখানে আসলে নারীদের স্পেস করে দেওয়ার থেকেও গুরুত্বপূর্ণভাবে যেটা আমাদের সামনে আসে সেটা হচ্ছে যে আমরা তো আসলে দীর্ঘদিনের সহযোদ্ধা। এখানে আমাদের আসলে দেখা যায় যে নাহিদ ইসলাম বলেন, আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার কথা বলেন, এনারা আমাদের বহুদিনের সহযোদ্ধা। আমরা 2018 সাল থেকে যে কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন এবং তারপরে ডাকসু চাই আন্দোলন এবং এর পরবর্তী পথ চলায় আসলে সবাই আমাদের সবার জার্নিটা জানি। সেখানে নারীদের আসলে আলাদা করে এনসিপিতে যাদের দেখেন আপনারা, তো তাদের আলাদা করে জায়গা করে দেবার থেকেও গুরুত্বপূর্ণভাবে তাদের আসলে ক্যাপাসিটিটা আমরা জানি যে কে আসলে কোন জায়গাটাতে, প্রত্যেকেই যেহেতু নেতৃত্ব দিয়ে আজকে এই পজিশনে এসছে। কিন্তু এখানে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই নারীরাও, আমি যদি বলি, তারা অনেকখানি সামাজিকভাবে বলেন, পারিবারিকভাবে বলেন, তারা কিন্তু এক ধরনের সুবিধাজনক পর্যায়ে আছে, যেরকম আসলে প্রত্যেকেই নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু আমার আসলে কনসার্নটা কোন জায়গায়? আমার কনসার্নটা হচ্ছে সেই জায়গায় যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যেই নারী আসলে রাজনৈতিক হয়ে উঠলো, তাকে তো আমরা আসলে ধরে রাখতে পারলাম না। তাকে আমরা ধরে রাখতে পারলাম না কেন? তার জন্য সেই সামাজিকভাবে এবং আমরা যদি বলি যে রাজনৈতিকভাবে সেই পজিশনটি বা সেই পরিস্থিতিটি তৈরি করে দিতে পারলাম না। এবং একজন নারী যখন আসলে রাজনীতি করতে আসে বা যে কোনো চ্যালেঞ্জিং পেশায় যায়, তখন প্রথম আসলে তার ব্যাপারে প্রশ্ন ওঠে যে মাথায় কাপড় কই। হ্যাঁ, আবার আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে নারীরা যখন, একজন নারীকে আপনি কিভাবে করে আসলে ধরাশায়ী করতে পারেন? একজন পুরুষকে আপনি খুব সহজে একটা আর্থিক কেলেঙ্কারি দিয়ে ধরাশায়ী করতে পারেন, যে তার লেজিটিমেসি নাই, তার রাজনৈতিক ক্যারিয়ার আপনি নষ্ট করে দিতে চান, আপনি তার বিরুদ্ধে একটা অভিযোগ করলেন একটা আর্থিক কেলেঙ্কারির। একজন নারীকে আপনি কিভাবে ধরাশায়ী করবেন? আমাদের সামাজিক বাস্তবতায় একজন নারীকে চরিত্রগত যে কোনো একটা কথা বললেই, অভিযোগ দিলেই সেই নারী আসলে মানসিকভাবে অনেক যত দৃঢ় হোক তারা বিপদগ্রস্ত হয়ে যায়। সেই জায়গা থেকে তাদের আসলে সামনে আগানোর সেই পন্থাটা এটি আসলে সুরক্ষিত থাকে না। এবং সেখানে কিন্তু ওই যেটা বললাম যে এই সব কারণে আসলে পারিবারিকভাবেও একটা অনিশ্চয়তার মধ্যে নারীরা থাকে। এখানে বিভিন্ন ক্ষেত্রে আমি শুনি যে পারিবারিক একটা প্রতিবন্ধকতা, আমি কিন্তু পারিবারিক প্রতিবন্ধকতাকে অত গুরুত্ব দিই না যতটাকে আমি সামাজিকভাবে দিই। কারণ সমাজ যদি আমার সেই নিরাপত্তাটা রক্ষা করতে পারে, যখন দেখবে যে একটা সমাজে একজন পিএইচডিধারী নারী তিনি রাজনীতিতে আসছেন, একজন উচ্চশিক্ষিত নারী তিনি রাজনীতিতে পরিবর্তনের জন্য আসছেন এবং সেই সম্মানটা তাকে দেয়া হচ্ছে, সে নিজের জায়গাটা তৈরি করে নিতে পারছেন, তখন কিন্তু আমার পরিবারও সেই নিরাপত্তাটা দিবে যে হ্যাঁ ঠিক আছে, তুমি রাজনীতিতে যাও, কোনো অসুবিধা নেই।